আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব খুব একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। সেটা হচ্ছে আমাদের গবাদি পশুগুলোতে মাঝে মধ্যেই দেখা যায় দাঁত রোগের সংক্রমণ ঘটে, যেটাকে আমরা ইংলিশে রিংওয়ার্ম বলি আর আমাদের মেডিকেলের ভাষায় ডার্মাটোফাইটোসিস বলি। তো এই রোগটা ঠিক কেন হয়, হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, আমরা কি কি কাজ করতে পারি, আর কিভাবে হচ্ছে এই রোগটা আমাদের ফার্মে যেন আর না আসে, সেই বিষয়টা সম্পর্কে আমি বিস্তারিত একটা ধারণা দিব আপনাদেরকে। প্রথমেই চলুন এই বিষয়টা সম্পর্কে জেনে নেই ঠিক কেন এই রোগটা হয়। এই যে দাঁত বা হচ্ছে রিংওয়ার্ম যেটাকে বললাম, এটা কিন্তু একটা ছত্রাক ঘটিত রোগ। এই ছত্রাকটা যদি কোনো কারণে আপনার পশুর চামড়ায় এসে লাগে, তখন দেখবেন প্রথমে হচ্ছে ত্বকের ওই অংশটায় লাল একটা গোল বলের মতো সৃষ্টি হবে, এবং আস্তে আস্তে গোলাকৃতির এই রোগটা ওই জায়গায় থাকবে না এবং এই বলটার শেপটা বড় হবে। যেহেতু এটা একটা রিং এর মতো ফরমেশন করতেছে, এই জন্য ইংলিশে এটাকে রিং ওয়ার্ম বলা হয়। খুব বেশি এটার প্রকোপটা দেখা যায় গ্রীষ্ম আর বর্ষা ঋতুতে, এই দুইটা সময়। আর প্রায় সব বয়সী গরুই যদি হচ্ছে এই রিংওয়ার্মের বা ছত্রাকের সংস্পর্শে আসে, তো সব বয়সে এটা হইতে পারে। শুধু জাস্ট ওদের ত্বকটাকে ছত্রাকের সংস্পর্শে আসতে হবে, এইটুকু হইলেই হয়ে যাবে। আর এই ছত্রাকজনিত যে সমস্যাটা আছে, এটা কিন্তু সহজে ভালো হতে চায় না। লং টাইম ধরে আপনাকে মেডিসিন কন্টিনিউ করতে হবে, তারপর আস্তে আস্তে এটা ভালো হবে। এখন এইখানে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে? প্রথম অবস্থায় হচ্ছে দাঁত রোগ যে জায়গায় এফেক্ট করবে, মানে ছত্রাকের ওই স্পোরটা গিয়ে যে জায়গায় লাগবে, সেই জায়গায় লোম পুরাটা উঠে যাবে। এবং এই রোগে একদম প্রথমেই যেই গোল একটা সার্কেলের মতো তৈরি হবে চামড়ার উপরে, এটা প্রথম অবস্থায় ছোট থাকবে এবং আস্তে আস্তে দেখবেন কি এই শেপটা বড় হইতেছে এবং চারদিকে ছড়িয়ে যেতেছে। শরীরের এটা একটা জায়গায়ও থাকতে পারে, আবার বেশ অনেকগুলো জায়গায়ও হইতে পারে, কিন্তু সবসময় এটা গোলাকৃতিরই হবে। যখন হয় পশুর, তখন সিভিয়ার লেভেলের ইচিং হয়। এখন এতটা ইচিং ও সহ্য করতে পারে না, তখনই দেখবেন যে কোনো কিছুর সাথে ঘষতেছে জায়গার ওই জায়গাটা, আর ঘষতে গিয়ে ওই জায়গায় রক্তপাত হচ্ছে। এখন রক্তপাত হয়ে যখন ক্ষতর সৃষ্টি করবে, তখন ওই জায়গায় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে বিষয়টা আরো জটিল হয়ে যাবে। আমি হয়তো বুঝাইতে পারছি ব্যাপারটা, যে এটা কিন্তু সিভিয়ার লেভেলের ইচিং বা ইরিটেটিং, প্রচন্ড পরিমাণ চুলকানি দেয়। ও তখন কোনো কিছুর সাথে, ওয়ালের সাথে বা কিছুর সাথে ঘষতে গিয়ে ওই জায়গার চামড়াটা তুলে ফেলে এবং আস্তে আস্তে এটা আরো মানে হচ্ছে খারাপ পর্যায়ের দিকে চলে যায়। তারপরে হচ্ছে এই জিনিসগুলো কোথায় সবচেয়ে বেশি হয়, আপনি দেখবেন মলদ্বারের যে চারপাশটা আছে, ওই মলদ্বারের ওই জায়গায় হইতে পারে, ওলানের ওই জায়গায় হইতে পারে, তারপরে হচ্ছে পেটের চামড়ার এই জায়গাগুলোতে হইতে পারে, মুখের নাকের যে নরম অংশটা আছে এই জায়গায় হইতে পারে। তারপরে ধরুন মাথা, ঘাড়ে, কানে, কানের ভিতরের অংশের দিকটায় এই রোগগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এখন হয়ে গেছে কি করব? প্রথমেই হচ্ছে 2% কপার সালফেট বা তুতে দিয়ে আপনি এই জায়গাটা বা পুরো শরীরটাই ধুয়ে দিতে পারেন। কারণ আজকে একটা জায়গায় হয়েছে, কালকে দেখবেন আরেকটা জায়গায় হচ্ছে। বরিক অ্যাসিড দিয়ে চামড়ার এই জায়গাগুলো ধুয়ে দিতে পারেন। বিভিন্ন ধরনের বাজারে মলম বা ক্রিমের মতো পাওয়া যায়, সেই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। বাজারে বায়োডিন পাওয়া যায়, বায়োডিনের সলিউশন এনে এটাকে সবসময় ওই জায়গায় লাগিয়ে রাখতে পারেন। এখন একটা ব্যাপার খেয়াল রাখবেন, যে ও যেন এই ধরনের যে ক্রিমগুলোর কথা বললাম, এগুলাকে যেন কখনো চাটতে না পারে। কারণ এগুলাকে যদি ও চাটে, তাহলে তখন দেখবেন কি ওর পেট খারাপ হচ্ছে বা অরুচির সমস্যা হচ্ছে। ওই ক্রিমটা তো তখন ওই জায়গায় থাকলোই না, সাথে আরো অরুচির সমস্যা ডেভেলপ করে গেল। এই জন্য আপনি সবসময় একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন। এটা আসলে কোন ক্রিমটা ব্যবহার করবেন, এটা নির্ভর করে সম্পূর্ণ কতটুকু পরিমাণে ও আক্রান্ত হয়েছে। ও যদি খুব বেশি পরিমাণে আক্রান্ত হয়, তখন ট্রিটমেন্ট প্রোটোকলে একটা। ও যদি অল্প পরিমাণে আক্রান্ত হয়, মাত্র 2-3টা জায়গায় শুরু হয়েছে, তখন ট্রিটমেন্ট প্রোটোকল ভিন্ন। এই জন্য রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে তারপরে হচ্ছে ওর জন্য ওই ক্রিমটা ব্যবহার করবেন। আর এরকম ভাবে দেখা যায় 10 থেকে 15 দিন যদি ব্যবহার করেন, তাহলে আস্তে আস্তে পুরোটাই ভালো হয়ে যায়। খুব বেশি জায়গায় আর ছড়াইতে পারে না। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পুরো বডির কয়েকটা জায়গায় যদি হয়ে যায়, তখন মাস 2-3 যাব এটা ট্রিটমেন্ট প্রোটোকল আপনাকে চালাইতে হইতে পারে। এবং সহজেই এটা তখন আর ভালোও হইতে চায় না। এক জায়গায় ভালো হইতেছে, আরেক জায়গায় হচ্ছে। এই জন্য প্রপারলি এই জিনিসটাকে মেনটেন করতে হয়, একদম যাতে ভেতর থেকে এই জীবাণুটা বের হয়ে আসে, সেই ব্যবস্থাকে আপনাকে করতে হবে। এইবার চলুন একটু জেনে নেই যে ঠিক কি কি কাজ করলে এই জীবাণুটা কখনো আমাদের ফার্মে আসবেই না। একদম প্রথম কথা হচ্ছে যে আপনার ঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ছত্রাকের স্পোর জন্মানোর একদম বেসিক কারণই হচ্ছে ঘর অপরিষ্কার থাকা, স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকা। কোনোভাবেই যেন ঘর স্যাঁতস্যাঁতে পরিবেশে না থাকে,
এই বিষয়টা ইনশিওর করবেন। ঘরে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। কাদাযুক্ত পরিবেশ ছত্রাকের জন্য বলা যায় যে একটা বাসস্থানের মতোই। তারপরে হচ্ছে মশা মাছি যেন কোনোভাবে না আসতে পারে, এই জায়গাগুলোকে যদি একটু খেয়াল রাখতে পারেন, তাহলেই দেখবেন যে আপনার ফার্মে আর ছত্রাক ঘটিত এই রোগগুলো হচ্ছে না। এবং ছত্রাকের স্পোর ধ্বংস করা কিন্তু বেশ টাফ। আপনি এই জন্য ওর জন্য যে ম্যাটগুলো আছে এগুলো একটু বের করলেন, প্রত্যেকদিন বের করে একটু রোদে দিয়ে আনলেন, ওকে হচ্ছে একটু কিছুক্ষণ রোদে রেখে আনলেন। এই কাজগুলো করুন, দেখবেন একদমই আর ছত্রাক দ্বারা আপনার পশুটা এফেক্টেড হচ্ছে না।